নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সে গল্পটি ভৌতিক গল্প। গল্পটির নাম মধ্যরাতের পিয়ানো বাদক। লেখক পৃথ্বীরাজ সেন। তাহলে বন্ধুরা গল্পটা আরম্ভ করছি। যখন ঘুমিয়ে পড়ে পৃথিবী, যখন শেষ হয় এই জীবনের সমস্ত লেনদেন, যখন নিদারুণ ক্লান্তি এসে গ্রাস করে সমস্ত শরীর, তখনই আলিপুরের মাঝরাতে আকাশে গুমড়ে কাঁদে একটা পিয়ানোর ধ্বনি। মনের মধ্যে যেসব ইচ্ছেরা দীর্ঘদিন ঘুমিয়েছিল সেই সব ইচ্ছেদের ঘুম ভাঙে এই মধ্যরাতে। তাদের কুড়ির ফুল হয়ে ফুটতে চায়। যেসব স্বপ্ন আমরা কোনো দিন সফল করতে পারবো না, সেসব প্রতিবন্ধী স্বপ্নেরা হেঁটে যায় বাস্তবতার ক্ল্যাচ পায়ে দিয়ে। কিন্তু কে পিয়ানো বাজায়? আলিপুরের কালেক্টরের রেসিডেন্সে কে এমনভাবে কাঁদিয়ে তোলে রাতের আকাশ? এই অলৌকিক পিয়ানো বাজনাকে কেন্দ্র করেই একদিন কেঁপে উঠছিল শহর কলকাতা। শুধু কি রাতে তা নয়, কখনো কখনো নির্জন দুপুরে পিয়ানোর ঝংকারে মন্দ্রিত হয় পরিবেশ। আমরা ক্ষণকালের জন্য ভুলে যাই পৃথিবীর সমস্ত বাস্তবতাকে। যে জীবনকে আমরা ফেলে এসেছি শত সহস্র জন্ম জন্মান্তরের অন্তরালে, সেই জীবন তার সমস্ত হাসি কান্নার হিরে পান্না নিয়ে ক্ষণকালের জন্য বাংময় হয়ে ওঠে। আবার মনে হয় আরও একবার জন্ম হলে পৃথিবীকে আরও ভালোভাবে ভালোবাসতে পারতাম আমরা। এমনকি পিয়ানোর সেই সুমধুর সঙ্গীত পৌঁছে যায় প্রেসিডেন্সি জেলের উঁচু পাঁচিল ডিঙিয়ে বিনিদ্র কয়েদিদের কানে। তারাও ভুলে যায় ইহজীবনের সমস্ত যন্ত্রণা। তারা ভাবতে চেষ্টা করে কোথায় উৎস এই নৈশ সঙ্গীতের। আদি গঙ্গা দিয়ে চলমান যেসব নৌকোর মাঝিরা, তাদেরও হৃদয় নিংড়ে দেয় এই পিয়ানোর শব্দ। কে বাজায় এই পিয়ানো? বাতাসে গুজব ভাসে। অনেকে বলে চাঁদনি রাতে এক অপূর্ব সুন্দরী বিদেশিনী ম্যাজিস্ট্রেটের কুঠি থেকে বেরিয়ে বাতাসে ভেসে ভেসে আদিগঙ্গা পেরিয়ে জেলখানার প্রাচীরের কাছে গিয়ে হাওয়াতে মিলিয়ে যায়। সেই মেম সাহেবই মাঝে মধ্যে বাজায় পিয়ানো। অনেকে বলে আলিপুরের ব্রিজের কাছ থেকে জেলখানা পর্যন্ত টালি নালাটা মোটেই ভালো জায়গা নয়। এককালে এখানে ছিল নির্মম ঠ্যাঙাড়েদের আড্ডা। সুতানুটি থেকে যেসব তীর্থযাত্রীরা যেত কালীঘাটে, তাদের মেরে সর্বস্ব লুট করে লাশ ভাসিয়ে দিত খালের জলে। তাদেরই অতৃপ্ত আত্মা ঘুরে ঘুরে গুমড়ে গুমড়ে কেঁদে মরে। সেই কান্নার শব্দই পিয়ানোর সুমধুর সঙ্গীতে পরিণত হয়। সেটা ছিল 1926 সাল। 24 পরগনার কালেক্টর ছিলেন উইলিয়াম ম্যাকলিন থ্যাকারে। তখন বাংলায় চলছে স্বদেশী আন্দোলনের জোয়ার। সন্ত্রাসবাদের অগ্নিশিখা জ্বলে উঠছে এখানে ওখানে। দুই সাংবাদিক এক লেখককে সঙ্গে করে দেখা করলেন সাহেবের সাথে। কেননা ইতিমধ্যে গুজব উঠেছে যে তার বাংলো থেকেই পিয়ানোর শব্দ ভেসে আসছে। এ ব্যাপারে প্রশ্ন করতে রাগে থমথমে হয়ে উঠল থ্যাকারের মুখ। তিনি খণ্ডন করলেন সমস্ত যুক্তি। এমনকি একথাও বললেন যে ইতিমধ্যেই তিনি স্বয়ং এসপি সাহেবকে অনুরোধ করেছেন
তিনি যেন পুলিশ ফোর্স লাগিয়ে ভালোভাবে খোঁজ খবর করেন। কিন্তু লেখক ভদ্রলোকের মরিয়া অনুরোধে অবশেষে মিস্টার থ্যাকার মিসেস গ্ল্যাডিংস নামে এক মাঝবয়সী মহিলাকে সামনে এনে হাজির করলেন। পিয়ানোর এই রহস্যময় বাজনা সম্পর্কে ওই ভদ্রমহিলা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন, আর যিনি তার অভিজ্ঞতা থেকে পুরনো কলকাতার হানাবাড়ি সম্পর্কে একটি বই লেখেন, তার নাম হল A.F.M. আব্দুল আলী। প্রায় 20 বছর ধরে এই বইটি লিখেছিলেন তিনি। 1926 সালে মিসেস গ্ল্যাডিংসের সাথে তার প্রথম দেখা হয়েছিল। এরপর উনি বিলেতে ফিরে যান। শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধ 1939 সালে। গ্ল্যাডিংস লন্ডন ছেড়ে চলে আসেন অন্য কোনো একটা জায়গাতে। সেখানেই তিনি জানতে পারেন পিয়ানো রহস্যের কথা। 1945 সালে বৃদ্ধা মিসেস গ্ল্যাডিংসকে আবার শহর কলকাতায় আসতে হয়েছিল তার মেয়ের সাথে দেখা করার জন্য। পিয়ানোর এই ভৌতিক সঙ্গীতের রহস্যের আড়ালে যে বেদনাদায়ক ঘটনাটি আছে, সেটি লেখককে জানাবার বাসনা তার মনের মধ্যে প্রবল হয়ে ওঠে। অনেক কষ্ট করে তিনি আবার আলী সাহেবের সাথে যোগাযোগ করেন আর পিয়ানোর রহস্যময় কাহিনী উদ্ঘাটন করেন। এবার আমরা 1926 সালে মিসেস গ্ল্যাডিংসের বক্তব্য তার নিজের জবানিতেই পরিবেশন করতে চলেছি। 3 বছর আগে গভর্নেসের চাকরি নিয়ে এখানে এসেছি আমি। ম্যাজিস্ট্রেট সাহেবের এই বাংলোটির চারিপাশে পরিবেশ আমার খুবই ভালো লাগে। চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিশাল এই দোতলা বাড়ির সামনে সবুজ ঘাসে ঢাকা লন, দুদিকে সারি সারি আম আর লিচুর গাছ। বাঁদিকের বাউন্ডারির ওয়ালের গা ঘেঁষে বয়ে চলেছে টালির নালা। জোয়ারের সময় যখন জল ফুলে ওঠে, তখন কোয়ার্টারের গায়েও আমরা জলের ছপ ছপ শুনতে পাই শব্দ। ডান দিকের পাহাড়ের মতো উঁচু জেলখানার বিরাট পাঁচিল, চারিদিকটা খুব শান্ত আর নিরিবিলি। এক অপার্থিব নৈশ শব্দের ওড়না ঢাকা। দোতলাতে আমরা 4 জন থাকি, আমি, মিস্টার থ্যাকার, মিসেস থ্যাকার আর তাদের 4 বছরের ছেলে রবার্ট, যাকে দেখাশোনার জন্য এখানে এসেছি আমি। একতলাতে কুক, বাটলার, খিদমতগার, চাপরাশি, বরকন্দাজ মিলিয়ে প্রায় জনা 10 লোক থাকে। নিচের বড় হলঘরের পাশে একটা ছোট্ট ঘর সব সময় তালা দেওয়া থাকে। এ ব্যাপারে প্রশ্ন করাতে মিসেস থ্যাকার বলেছিলেন, ওটা নাকি সব আজে বাজে জিনিসপত্রের ঠাসা, ওটা একটা গোডাউন হয়ে গিয়েছে। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করতাম, যখনই আমি ওই বদ্ধ ঘরের কথা বলতাম মিসেস থ্যাকার খুব বিরক্ত হতেন। ওই ঘরে কি আছে সেটা না দেখা অবধি রাতে ঘুম হবে না আমার। সে রাতটার কথা আমার বেশ মনে আছে। হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে গিয়েছিল আমার। চাঁদের আলোর বন্যা এসে পরিপ্লাবিত করেছে চারপাশ। দেবদারু বিথি আর শিরীষ গাছের নিচে আলো ছায়ার কাটাকুটি খেলা চলেছে। কৃষ্ণচূড়ার ঝিরিঝিরি পাতার মধ্যে চাঁদের নীলাজ জ্যোৎস্না এসে ফুলকারি ছবির সৃষ্টি করেছে। চাঁদের আলো বুকে নিয়ে বয়ে চলেছে টালি নালার জলরাশি। মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি স্বপ্নের এক অদ্ভুত রাজত্বের মধ্যে পা রেখেছি। তারপর এক আশ্চর্য ঘটনা ঘটে, আমার চোখের সামনে ঘটে গেল। এতক্ষণ যে চাঁদের জ্যোৎস্নাকে
অনন্ত স্বর্গের বার্তাবাহিকা বলে মনে হচ্ছিল। পরক্ষণে মনে হলো তা অশুভর প্রতীক। কেননা যখন আমি এমনভাবে স্নান করছিলাম জ্যোৎস্নার আনন্দধারায়, তখনই কোনো এক মানুষের বুক চাপা অস্ফুট কান্নার ধ্বনি আমার কানে ভেসে আসে। মনে হয় কে যেন তার সমস্ত শোক উথলে দিয়েছে এই দিগন্ত বিস্তৃতি কান্নার মধ্যে। কাঠের সিঁড়ি দিয়ে নিঃশব্দে নেমে এসেছিলাম আমি। কেউ তো কোথাও জেগে নেই। তাহলে এমন করে প্রাণ আকুল করা শব্দে কাঁদছে কে? দাঁড়িয়েছিলাম আবছায়া অন্ধকারে। মনে হলো ওই বন্ধ ঘরের ভেতর থেকেই ভেসে আসছে কান্নাটা। কি হোলের মধ্যে চোখ রাখি, ছায়া ছায়া অন্ধকারের টেবিলের মতো কোনো একটা আসবাবপত্র জড়িয়ে আকুল আর্তস্বরে কেঁদে চলেছে এক রমণী। কে কে ওখানে? কে? চিৎকার করে এই শব্দ কটি উচ্চারণ করতে চেয়েছিলাম আমি। হা ঈশ্বর, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, আমার চেতনা হারিয়ে গেছে। কিন্তু বোধহয় কিছু একটা শব্দ অস্ফুটে বেরিয়ে এসেছিল আমার মুখ থেকে। কেননা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল কান্নার শব্দ। আমার গলার স্বর শুনে বেরিয়ে এসেছিল দু একজন খানসামা। আলো জ্বালিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কারো চিহ্ন নেই। অনেকে ভাবল আমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। মিসেস থ্যাকার আমাকে দোষারোপ করলেন। আমি কেন মধ্যরাতে ওই পোড়ো ঘরটিতে এসেছিলাম। আরও ঝাঁঝিয়ে বললেন তিনি, ম্যাজিস্ট্রেটের আগেও যারা ওই বাড়িতে অধিষ্ঠান করেছিলেন সরকারি পদমর্যাদায়, যাওয়ার সময় তারা সকলে স্পেশাল নোট লিখে গেছেন কিছুতেই যেন ওই বন্ধ ঘরটাকে খোলা না হয়। আমার মনের মধ্যে উৎকণ্ঠাটা আরও বাড়তে থাকে। সেদিন ছিল বর্ষার রাত, বৃষ্টি পড়ছিল। থেকে থেকে একটা দমকা বাতাস বাগানের মধ্যে পায়চারি করছিল দুরন্ত দস্যুর মতো। কিছুতেই ঘুম আসছিল না আমার চোখে। মাথা আর কান দুটো আগুনের মতো তেতে উঠেছিল। জানলা খুলে দিলাম, ঠান্ডা বাতাস এসে জুড়িয়ে দিল সমস্ত শরীর। বাতাসের তরল অন্ধকারের মধ্যে ভিজে গাছগুলোর পাতায় পাতায় বৃষ্টির নাচন শুরু হয়ে গেছে। অথচ সেই শব্দকে ছাপিয়ে উঠে একটা পিয়ানোর দুরাগত শব্দধ্বনি এসে আমার কান দুটোকে আচ্ছন্ন করে ফেলল। এই মধ্যরাতে প্রকৃতি যখন বৃষ্টির নেশায় মাতাল, তখন কে বাজাচ্ছে পিয়ানোতে করুণ রাগিনী? কোথা থেকে আসতে পারে এই অদ্ভুত বাজনাটির সমুদ্র স্রোত? সহসা মনে পড়ে গেল আমার, কয়েকদিন আগে আমি যে প্রেতছায়া রমণীটিকে একা গুমড়ে কাঁদতে দেখেছিলাম অন্ধকারের মধ্যে, সেই কি সেখানে বসে পিয়ানো বাজাচ্ছে? সম্মোহিতের মতো নিচে নেমে এলাম। কোথায় চলেছি, কোথায় যাব কিছুই জানি না। মনে হলো কোনো একটা অদৃশ্য আত্মা যেন আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে। বুঝতে পারলাম আমি এই অভিশপ্ত বন্ধ ঘর থেকেই শব্দটা আসছে। যেই আমি নিঃশব্দ পায়ে সেই ঘরের দরজার কাছে এলাম, সঙ্গে সঙ্গে পিয়ানোর ছন্দময় ধ্বনি মাধুর্য এগিয়ে গেল সামনের দিকে। এখন আর সেখানে শব্দের দোতানা নেই, তা চলে গেছে বাগানের বিথিকার অন্তরালে। আমিও নেমে এলাম বাগানে, শব্দকে অনুসরণ করতে থাকি পাগিলিনীর মতন। শব্দটিও দেবদারু বিথি ছাড়িয়ে আম আর লিচু গাছেদের সাথে লুকোচুরি খেলতে খেলতে বট পাকুড়ের নিচ দিয়ে আম গাছগুলিকে টাটা করতে করতে
প্রেতপুরীর জমাট অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। মনে হলো তারা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে টালিনালার জলরাশির মধ্যে। বিশৃঙ্খল হয়ে গিয়েছিল আমার চেতনা। সমস্ত অস্তিত্ব জুড়ে এক সর্বনাশা ভয়ের সুর ঝঙ্কৃত হচ্ছিল। তা সত্ত্বেও মনের মধ্যে প্রবল ইচ্ছা আর উৎকণ্ঠা, এই অলৌকিক শব্দের উৎস আমাকে জানতেই হবে। যদি জীবন চলে যায় যাক, তাহলেও আমি বার করব কে সেই মহান শিল্পী যিনি মধ্যরাতে এমনভাবে এক মায়াবী জাদুকরের মতো হরণ করতে পারেন জীবিত মানুষের সমস্ত চেতনাকে। কিন্তু বেশি দূর আমি যেতে পারিনি সেদিন, কেননা যখন আমি স্বপ্নথিতার মতন ছুটে চলেছি সেই অলৌকিক রহস্যের সন্ধানে, তখনই হঠাৎ আমার ছায়ামূর্তিটা চোখে পড়ে গিয়েছিল জেলখানার নাইট গার্ডের। তিনি সঙ্গে সঙ্গে উজ্জ্বল টর্চের আলো ফেলেছিলেন আমার অপসৃয়মান শরীরের ওপর। ভেবেছিলেন বুঝি কোনো তস্কর এই বাদলা রাতে ঢুকে পড়েছে ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে। আমাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল ম্যাজিস্ট্রেট সাহেবের মুখ। এগিয়ে এসেছিলেন মিসেস। আমাকে যথারীতি তিরস্কার করা হয়েছিল এই পাগলামির জন্য। 1945 সাল, অনেক পাল্টে গেছে পৃথিবী। প্রত্যক্ষ করেছে সে দ্বিতীয় মহাযুদ্ধের করুণ ছবিগুলোকে। তখনও ওই অলৌকিক পিয়ানো কাহিনীর রহস্যের সমাধান হয়নি। কোনো এক গ্রীষ্মের দুপুরে আলী সাহেবের পার্ক স্ট্রিটের বাড়িতে ফোন বেজে ওঠে। তিনিও মাঝে মধ্যে চিন্তা করেন মিসেস গ্ল্যাডিংসের কথা। সেই যে দেখা হয়েছিল ভদ্রমহিলার সাথে, আর তো দেখা হলো না। কাহিনীটা অসমাপ্ত পড়ে গেছে। হ্যালো, ইয়েস, আব্দুল আলী স্পিকিং। গুড আফটারনুন। কে? মিসেস গ্ল্যাডিংস। মনে হলো তার হাতের মুঠোয় যেন তিনি আকাশের চাঁদকে বন্দি করেছেন। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন আলী সাহেব। আলিপুরের বেকার রোডে মিসেস গ্ল্যাডিংসের জামাইয়ের বাড়িতে চলে এলেন তিনি। মিসেস গ্ল্যাডিংস এলেন সামনে। মাথার চুলগুলো কাশ ফুলের মতন সাদা হয়ে গেছে। এখনও সমস্ত শরীরের মধ্যে একটা আভিজাত্য ধরা আছে। মনে হচ্ছে আজ এমন কোনো কাহিনী মিসেস গ্ল্যাডিংস শোনাবেন যার লেখক হিসাবে আলী সাহেবের অভিজ্ঞতার ভাঁড়ারকে পরিপূর্ণ করবে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে বেকার রোডে। এই মুহূর্তে মিসেস গ্ল্যাডিংস ফিরে এসেছেন 20 বছর আগে হারিয়ে যাওয়া মুহূর্তে। চোখ বন্ধ করে বসে আছেন তিনি, শুধু ঠোঁট দুটো কাঁপছে তার। যখন পিয়ানোর রহস্যটা আমার কাছে এক নিশুতি রাতের দুঃস্বপ্ন বলেই মনে হয়েছিল, তখনই হঠাৎ অন্ধকারে ভর দিয়ে ফিরে এলো সেটি। একদিন একটা চিঠি পেলাম। সুদূর বাল্যকালের এক বান্ধবী মিসেস এলারটন লিখেছে, লন্ডনে যে কোনো মুহূর্তে বোম্বিং হতে পারে। তুমি এখানে আমার কান্ট্রি হাউসে চলে আসো। এখানে খুব নিরাপদে এবং আরামে থাকতে পারবে। বোমার ভয়ে লন্ডনে ছেড়ে কোথায় যাওয়া যেতে পারে সে কথা ভেবে তখন আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। অতএব তার আমন্ত্রণটা প্রত্যাখ্যান করতে পারলাম না। লন্ডন থেকে অনেক দূরে আয়ারল্যান্ডের সীমানাতে এক বর্ধিষ্ণু গ্রাম। গ্রামের নাম গ্ল্যামারগনশায়ার। সেখানে মিসেস এলারটনের বাড়িতে চলে এলাম আমি। বাড়ির কম্পাউন্ডের পা দিতেই আমার বান্ধবী এলারটনের উচ্ছ্বসিত কলরব আমার কানে এলো। ফিরে আয়, কত কাল দেখিনি তোকে। বাহ, এখনো তুই আগের মতোই সুন্দরী আছিস তো। পুরো একটা সপ্তাহ
দুই সহেলি মনের সুখে গল্পগুজব করে কাটাতে লাগলো। প্রহরগুলি অতিক্রান্ত হলো শরৎ আকাশে সাদা তুলোর ভেলা হয়ে। একদিন দুই বন্ধু বেড়াচ্ছিলাম বাগানে। শীতের সকালে হলদে রোদের টোপর পড়ে সেজে উঠেছে রাশি রাশি ফুলেরা, যেন এক্ষুনি বিয়ে হবে তাদের। সারি সারি ফার্নের ঝিরিঝিরি পাতায় ভোরের বাতাস লুকোচুরি খেলা খেলছে। শিশিরে ভিজে গেছে বেগুনি রঙের ক্রিসেনথেমাম। হঠাৎ আমি জানতে চেয়েছিলাম, তোদের বাড়িটা মিডিয়েভাল পিরিয়ডের একটা ক্যাসেলের মতো দেখতে, কেন রে? আমার এ কথার কোনো জবাব দেয়নি এলার্টন, শুধু চোখ দুটো ছড়িয়ে দিয়েছিল চারিদিকে। সত্যিই তো মধ্যযুগীয় একটা দুর্গের মতো দেখতে এই বাড়িটা। বেশ উঁচু একটা টিলার উপর রক্তবর্ণ পাথরের তৈরি। প্রাসাদের চারিদিকে উঁচু পাঁচিল, তার বাইরে জঙ্গলাকীর্ণ ঢালু জমি। মনে হয় একসময় চারিদিকে একটা পুকুর ছিল। কয়েক মুহূর্ত কি চিন্তা করে সে অস্ফুটে বলে ওঠে, তুই তো জানিস মিস্টার এলার্টন ছিলেন ব্যারেনের বংশধর, আর এটা ওদের পৈতৃক সম্পত্তি। আচ্ছা, কতদিনের পুরনো হবে এই বাড়িটা? নেহাত কৌতূহল ভরে জানতে চেয়েছিলাম আমি। বান্ধবী বলে, 200 বছর তো হবেই। তারপর দূরের বিষণ্ণ পাহাড়গুলোর দিকে চোখ মেলে দিয়ে সে আবার বলতে থাকে, জানিস, যখন প্রথম এখানে আসি তখন ভীষণ ভয় হতো আমার। ভয়? ভয় কেন? সারাদিন তো তোর সাথে ঘুরে বেড়াই আমি। ভয়ের তো তেমন কিছু চোখে পড়ল না তো আমার। কোনো কথা বলেনি এলার্টন। তার শুকনো ঠোঁটে একটা হাসির ছটা ঝিলিক দিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল। পরক্ষণে গম্ভীরতা এসে আচ্ছন্ন করে তাকে। সে বলতে থাকে, আজ কী বার রে গ্যালেরিক্স? কেন? বুধবার। তারিখ 23শে ডিসেম্বর 1949 সাল। কেন, তুই সাল তারিখের কথা জানতে চাইছিস? তখন একটা অদম্য কৌতূহল এসে জমা হয়েছে আমার মনের মধ্যে। বান্ধবী বলে, একটু চিন্তা করে, আজ রাতেই তো তিনি আসবেন। আজ রাতে? কে আসবে? কার কথা বলছিস তুই? তখন কোনো কথা বলেনি আমার বান্ধবীটি। বলতে চাইনি কিছু, হয়তো বলার মতন পরিস্থিতি ছিল না। বলল, তুই তো জানিস ওর মৃত্যুর পর আমি এখানে এসেছি মাত্র বছরখানেক হলো। হ্যাঁ, তুই তো তোদের ব্রিস্টলের বাড়িতে গিয়েছিলি। তাই তো, এই বাড়ির হালচালের বিষয় কিছুই জানি না আমি। এটা তো 1949 সাল, আজকে 10 বছর পূর্ণ হলো। আজ রাতে উনি নিশ্চয়ই আসবেন। গ্ল্যামারগনশায়ারের সেই জঙ্গলাকীর্ণ প্রাসাদে ধীরে ধীরে রাত নামছে। আমার বুকের মধ্যে এক অস্ফুট আর্তনাদ শুনতে পাচ্ছি আমি। একবার ভাবলাম, এমনভাবে বান্ধবীর ডাকে সাড়া না দিলেই ভালো হতো। জানলায় কাঁচে সার্সিতে চোখ রেখে আমরা দুই প্রৌঢ়া আকুল আগ্রহে অপেক্ষা করছি। কাক জ্যোৎস্নাতে সারি বেঁধে দাঁড়িয়ে থাকার নিচের বাড়িগুলোকে মনে হচ্ছে এক একটি কবরের মতন। ইউক্যালিপটাসের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে কান্না ভেজা বাতাসের আর্তনাদ। হঠাৎ যেন কোথা থেকে শোনা গেল কি একটা অলৌকিক শব্দ। প্রকোষ্ঠে বিনিদ্র দুই প্রৌঢ়াকে বিস্মিত এবং হতবাক করে ঘন কুয়াশার মধ্যে চেয়ে থাকা ওক গাছের আড়াল থেকে উঠে দাঁড়ালো ঘোড়ার পিঠে চড়া এক বলিষ্ঠ ছায়ামূর্তি। তার সমস্ত আচরণের মধ্যে রাজকীয় ভঙ্গিমার ছাপ। একটু বাদেই এখানে ওখানে একটি দুটি করে অনেকগুলো মশাল জ্বলে উঠতে থাকে। দেখতে পাই আমি সেখানে অসংখ্য মানুষ জমেছে। ছায়াছবির এক বিশাল জটলার মধ্যে সেই মিছিল এগিয়ে চলেছে। এরা কারা? জিজ্ঞাসা করি আমি।
বান্ধবী বলে। 10 বছর পর পর এই দিনটিতে তিনি দেখা দেন, তার পাত্র মিত্র সমেত। আমার স্বামী আমাকে কিছুই বলে যাননি। ব্রিস্টলের মৃত্যুর আগে শুধু বলেছিলেন যে গ্ল্যামারগনশায়ারের তাদের একটা পৈতৃক সম্পত্তি আছে। এখানে আসার পর থেকেই স্থানীয় লোকেদের মুখে শুনেছি 10 বছর অন্তর অন্তর এমন অলৌকিক কাণ্ড ঘটে, কিন্তু এই রাজপুরুষ কে বা কার বিদেহী আত্মা সে সম্পর্কে কোনো লোক কিছু বলতে পারে না। তবে এখানে এমন একজন ভদ্রলোক আছেন, তিনি হয়তো এ ব্যাপারে আলোকপাত করতে পারেন। তিনি হলেন মিস্টার ডোনাল্ড। এসব ব্যাপারে আমার অদম্য কৌতূহল। তাছাড়া মনের মধ্যে মাঝে মধ্যেই আলিপুরের এই বাংলো বাড়িটা আর তার বুকে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনাটা ঘুরপাক খায়। পরদিন সকালে 2 বান্ধবী হাজির হলাম প্রেমবোক্সায়ারে। ঘন সবুজে সাজানো লন পার হয়ে লাল সুরকি আর কাঁকড় বিছানো পথে পা রেখে হাজির হই ডোনাল্ডের বসার ঘরে। মিস্টার ডোনাল্ডকে দেখে মনে হয় বয়স এসে অনেক আশ্চর্য অভিজ্ঞতার সাজে সাজিয়েছে তাকে। কথায় কথায় তিনি জানালেন যে একসময় তিনি ছিলেন 24 পরগনার ম্যাজিস্ট্রেট। সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে থিরথিরে কাঁপন শুরু হয়ে যায়। কি বললেন? উত্তেজনায় থরথর করে কেঁপে উঠেছিলাম আমি। মাথার মধ্যে রক্তের উচ্ছ্বাস শুরু হয়ে যায়। কোনো রকমে নিজেকে সংযত রেখে প্রশ্ন করেছিলাম, আপনি কি আলিপুরের টালিনালা আর জেলখানার মাঝখানের ওই ডিএম বাংলোতে ছিলেন? ভদ্রলোক আমার উদ্ভ্রান্ত মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলেছিলেন, হ্যাঁ ম্যাডাম, আমি সেখানে ছিলাম। কোন সময়? সেটা অনেক দিন আগেকার কথা, 1919 সাল। কেন, আপনিও কি ছিলেন নাকি সেখানে? আমি কোনো রকমে আমার অভিজ্ঞতার কথা ব্যক্ত করি তাদের কাছে। ইতিমধ্যে মিসেস ডোনাল্ডও এসে গেছেন সেখানে। আমার কথা শুনে মিসেস ডোনাল্ডের সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। যখনই শেষ হয় আমার নিশিরাতের অভিযানের গল্প, আমি দেখি লেডি ডোনাল্ডের সমস্ত চোখ মুখ বিবর্ণ পাণ্ডুর হয়ে গেছে। 2 হাতে বুক চেপে ধরেছেন তিনি। কান্না ভেজা গলাতে অস্পষ্টভাবে বললেন, উনি আমার মা। তারপর তাকিয়ে রইলেন শূন্য দৃষ্টিতে আকাশের দিকে। গভীর শোকের মতো এক নিদারুণ স্তব্ধতা নেমে এসেছিল সেখানে। বোধহয় পিন পড়লেও তার শব্দ স্পষ্ট পাওয়া যাবে। কিছুক্ষণ পরে মিস্টার ডোনাল্ড প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কবে প্রথম দেখেছিলেন সেই ছায়ামূর্তি? 1926 সালের 12ই মার্চ। লেডি ডোনাল্ড বললেন, ওই দিনেই আমার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। আর কবে সেই পিয়ানোর শব্দ শুনেছিলেন? আবার জানতে চাইলেন মিস্টার ডোনাল্ড। সেটা ছিল বর্ষার একটা দিন, তারিখটাও ঠিক মনে আছে, 21শে জুলাই 1926 সাল। এবার আর্তনাদ করে উঠলেন মিসেস ডোনাল্ড। উচ্চকণ্ঠে তিনি বললেন, ওই দিনই মা মারা গিয়েছিলেন আমার, ওই দিনই মা মারা গিয়েছিলেন আমার। অতএব যে রহস্যটাকে আমি ফেলে এসেছিলাম আলিপুরে, আলী সাহেব 20 বছর বাদে সুদূর আয়ারল্যান্ডের এক বাগান বাড়িতে তার শেষ শব্দটি এবার আমি জানতে পারলাম। মিস্টার এবং মিসেস ডোনাল্ড কলকাতায় ছিলেন বেশ কিছুদিন। সঙ্গে থাকতেন ডোনাল্ডের শাশুড়ি বা লেডি ডোনাল্ডের মা। দারুণ সুন্দর পিয়ানো বাজাতে পারতেন তিনি। তার পিয়ানো শুনবেন বলে সেদিনের শহর কলকাতার অভিজাত ইংরেজ পুরুষরা এসে রোজ বিকেলে জমায়েত হতেন তাদের ম্যাজিস্ট্রেট বাংলোতে। অবশেষে একদিন ফুরিয়ে আসে মিস্টার ডোনাল্ডের কার্যকালের মেয়াদ। তখন সবেমাত্র শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। দেশে ফিরে আসতে হয়েছিল তাদের। জাহাজের টিকিট পাওয়ার খুব সমস্যা। অনেক কষ্টে মাত্র 3টি টিকিট জোগাড় করেছিলেন তিনি, কিন্তু কিছুতেই
পিয়ানোটিকে আনতে পারেননি। এই পিয়ানোটিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ওই ভদ্রমহিলা। যখন জানা গেল যে পিয়ানোটিকে কিছুতেই ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তখন তিনি সেটাকে জড়িয়ে ধরে শিশুর মতন কেঁদেছিলেন। আলী সাহেব, আমার কাহিনী এখানেই শেষ। আপনি তো লেখক, যদি পারেন আপনার অপূর্ব শব্দের একটি শ্বেতমালা আপনি নিবেদন করবেন ওই নিশীথচারিণী ভদ্রমহিলার উদ্দেশ্যে, যার অতৃপ্ত ইচ্ছার করুণ প্রতিধ্বনি পিয়ানোর সুরে সুরে রাতের আকাশে বুক চিরে একটি দুটি অনেক তারার ঘুম ভাঙায়, আর অনেক মেঘবালিকারা অবাক হয়ে শোনে সেই বিটোফেনের সিম্ফনিকে। কথা রেখেছিলেন আলী সাহেব। মিসেস গ্ল্যাডিংসের এই ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ করা আছে তার লেখা বইটির মধ্যে। আজ হয়তো আলিপুর কালেক্টরের ওই বিশাল অট্টালিকার বাতাস থেকে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে পিয়ানোর করুণ ধ্বনি। যন্ত্র শহরের দুরন্ত দুর্বার সভ্যতা এসে গ্রাস করেছে সব কিছু। এমনভাবেই ধীরে ধীরে শহরের বুক থেকে এক একটি হানাবাড়ি অন্তর্হিত হয়ে আশ্রয় নিচ্ছে বিস্মৃতির করুণ কারাগারে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবে, ঠিক আছে?